প্রিয় দর্শক, পলিটিক্স প্লাস থেকে আমি প্রণব শাহ আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং আপনারা জানেন যে আমরা আজকে কোরীয় দ্বীপের যে নানা সংকট সেগুলি নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম। বিরতির আগে আমি যে জায়গাটিতে ছিলাম, সিআইএ এর সাবেক পরিচালক লিওন প্যান্ট্রা আজকে কিছুক্ষণ আগে তিনি কিন্তু বলছিলেন যে যেই সংকটটির দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে সেখান থেকে কেউ যে খুব বেশি লাভবান হবে তেমনটি কিন্তু নয়। আমরা আমাদের সঙ্গে প্রিয় দর্শক আপনারা জানেন যে আছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এই পলিটিক্স প্লাসে। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক আফসান চৌধুরী, স্যার স্বাগত জানাচ্ছি। এবং আমাদের লিঙ্ক সেটে আছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম, প্রফেসর সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলাম যে সিআইএ এর সাবেক পরিচালকের এই ভিত্তি ধরে, অর্থাৎ যে ঘটনাটি ঘটতে যাচ্ছে এবং বিশ্বের আজকে গণমাধ্যমে ছোট্ট একটি খবর আছে যে পেন্টাগন এবং তার যে নিউক্লিয়ার অস্ত্রের পরিচালনার যে অপারেটিং সিস্টেম সেটি কিন্তু 2 সপ্তাহ আগে হ্যাক হয়েছে। এটি কিন্তু খুব একটা বিশ্বের অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত হয়নি। এগুলো হয়তো আমি শুনবো, কিন্তু এনবিসি টেলিভিশনের আজকের একটি রিপোর্ট আমরা দেখতে চাই। এবং আমরা কিছুক্ষণ আগে আমাদের বিশেষ আয়োজনে যেমনটা 3 পাগলের হলো মেলা যেমনটা বলছিলাম, এবং এনবিসি প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় কথা বলছিলেন সেখানে কিন্তু অন্তত এই শিরোনামটি 3 পাগলের হলো মেলা একেবারে যথার্থ অর্থে একটি যোগ্য শিরোনাম। আমরা এনবিসি টেলিভিশনের রিপোর্টটি একটু দেখে নিব, তারপর আমাদের অতিথিদের সঙ্গে কথা বলবো। I will do whatever I have to do. Tonight, President Trump in a showdown with North Korea and its erratic dictator Kim Jong-un. We have a big problem. We have somebody that is not doing the right thing, and that's going to be my responsibility. That responsibility heightened by another North Korean missile test just 24 hours ago, with the senior White House official telling NBC News all options are on the table. But dealing with the rogue nation's growing nuclear threat also falls on China. The president this week warning if the Chinese decide to help, that'll be very good for China, and if they don't, it won't be good for anyone. China is the only country in the world that has predominant material influence on North Korea in trade, energy, and in coal. If China pulls the plug, then North Korea really has no other options. The urgent issue certain to dominate tomorrow's high-stakes summit with China's President Xi, the first face-to-face meeting between the two leaders with competing agendas. This is a time when the United States actually defines its relationship with Beijing, maybe not only for coming decades, but for longer than that. One tool the president's likely to lean into with China, trade, punctuating a heated campaign that used Beijing as a political punching bag. We can't continue to allow China to rape our country. The president repeatedly complaining that China's manipulating its currency to make its goods cheaper than American ones. আপনাকে দিয়ে শুরু করতে চাই আবুল হাসান চৌধুরী, যে আমরা যেমনটা বলছিলাম যে আসলে এই সংকট থেকে কে লাভবান হবে, এবং সেটি কিন্তু সিআইএ এর যিনি সাবেক পরিচালক তিনি বলেছেন যে আক্ষরিক অর্থে কেউ খুব বেশি লাভবান হবে না। আবার সংকটটি যেভাবেই মোকাবেলা করা হোক না কেন, কিন্তু লাভের পাল্লা চীনের দিকেই ভারী, এই ধরনের একটি বক্তব্য। ওনার এই প্রজ্ঞাবান উক্তির বহু দশক আগের থেকেই অনেক, যেটা একটু আগে আমি আন্তরিকভাবে বলছিলাম, রসিকতার ছলে নয়, আমার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন অথেন্টিক ইন্টেলেকচুয়াল, আই এম এ পলিটিক্যাল ইন্টেলেকচুয়াল। তো এই প্রজ্ঞার সাথে কথা আন্তরিকভাবে বহুবার বহু লোক আমরা শুনেছি। ডোনাল্ড ট্রাম্প আমরা জানি নির্বাচনের সময় অনেক কথাবার্তা বলেছেন। চীন তাদের ম্যাচিউরিটি দিয়ে এই সমস্ত হজম করেছে। তারপর কিছুদিন আগে তিনি চীনে গেছেন একটা ভিজিট, এবং ভিজিটের পরে কিছুটা পজিটিভ ডেভেলপমেন্ট আমার দৃষ্টিতে এসেছে। কিন্তু আমি যেটা বলতে চাই যে চীন একটা হাজার হাজার বছরের সভ্যতা, এই 250-300 বছরের এইসব নাটক না, পালাগান না। তো সেখানে চীনকেও তো বুঝতে হবে যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন, যেটা বলার চেষ্টা করছেন, সেটার মাধ্যমে এই যে একটা স্থিতি, একটা কমফর্ট লেভেলে কতখানি তিনি আনতে পারেন। ইয়েস, চীনের একটা বিরাট প্রভাব আছে উত্তর কোরিয়ার উপরে, কারণ চীন সেখান থেকে যেরকম কয়লা আমদানি করে, কোরিয়ার আবার তাদের খাদ্য সামগ্রী নেয়। আরও ব্যাপার আছে, চীনের অস্ত্রশস্ত্র এখন অবশ্যই তারা নিউক্লিয়ার সাহায্য ছাড়া তারা বেশি দূর এগোতে পারবে না, কারণ অনেক রাষ্ট্র এরকম একনায়কত্বের ভিতরে থেকেও অর্থনৈতিক উন্নতি হয়েছে, কোরিয়ার সাধারণ জনগণের সেটা হয় নাই। তারা ভেরি ডিপ্রাইভড, ভেরি ভেরি পুয়ার। এটা একটা একেবারে মধ্যযুগীয় কায়দায় চলছে। কিন্তু সেখানে তাহলে ভালো করে বুঝতে হবে যে চীন এখানে এদেরকে ঠিক করলো, আবার আমেরিকা সাউথ কোরিয়ার একটা বিশেষ প্রয়োজন আছে, বিরাট এখন তারা আপনার উন্নতিশীল দেশ, কিন্তু সেখানে সাউথ কোরিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র
কি সেই 50s-এর 32nd প্যারালেল না 31st প্যারালেল 31st প্যারালেল অতিক্রম করার পরের দৃষ্টিভঙ্গির জায়গায় সাউথ কোরিয়াকে রাখবে, না সাউথ কোরিয়া উইল বি এ প্লেয়ার অন ইটস ওন? সেইটাও তো, সাউথ কোরিয়া ইজ অলসো এন এনশিয়েন্ট সিভিলাইজেশন। কিন্তু যখন পরিষ্কার করে বলল যে কেউ জিতবে না, তারপরের বাক্যটি হচ্ছে যে যেভাবেই সমস্যা সমাধান হোক না কেন জয়ের পাল্লাটি চীনের দিকেই ঝুঁকবে। এটা একটা চীনকে আকর্ষণ করার মতো কথা বলছে। চীন এই মুহূর্তে নিজের দেশে এবং আশেপাশে এবং পৃথিবীতে একটা স্টেবল সিচুয়েশন চায়। কারণ এই যে ওভার যেটা ওয়ান বেল্ট ওয়ান রোড, যেটা প্রেসিডেন্ট শি জিনপিং এর স্বপ্ন এবং দর্শন চিন্তা, এটার মাধ্যমে সে তার ক্ষেত্র বিস্তার করতে চায় বাণিজ্যের মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে। এই জন্য সে এরকম একটা ইনস্টেবল পার্শ্ববর্তী আপনার উন্মাদকে নিয়ে বসবাস করতে চায় বলে। দারুণ দারুণ, একদম মানে উন্মাদকে নিয়ে আসলেই কেউ বসবাস করতে চায় না। আমরা যদি আরেকটু আমরা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তারা সেটার মধ্যে সংকট দেখতে পাচ্ছেন, আবার বলছেন যে এই বিশ্ব বাণিজ্যে এই সংকটটা দীর্ঘস্থায়ী আরো বেশি সংকট হতে পারে, আবার বলছেন যে অর্থনীতি এবং বিনিয়োগ সেখানেও বাধাগ্রস্ত হবে। অর্থাৎ সবকিছুই তো বুঝছেন, আবার বুঝে যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, কিংবা আবার আজকে রণতরী ফিরিয়ে আনা, সবকিছু তো আসলে পাগলেরই পাগলামি মনে হচ্ছে। আমরা আরেকটি ছোট্ট প্রতিবেদন দেখব, সেখানেও কিন্তু একই ধরনের বক্তব্য। আমরা একটু দেখে আফসান ভাই আপনার মন্তব্য শুনবো। Tonight, all eyes on North Korea. Kim Jong-un on stage, applauded by thousands on the eve of an anniversary often used for provocative military action. The birthday of the regime's founder, his grandfather. U.S. officials say he may mark the holiday with a missile test, or worse, his 6th nuclear test. Today, a top aide to the North Korean dictator lashing out at the U.S. Accusing President Trump of pushing the world toward nuclear war by tweeting Tuesday North Korea was looking for trouble, all creating big risks, says a former defense secretary and CIA director. There is the potential when you challenge a country that has nuclear weapons and that has a very unpredictable leader. Those kinds of threats could lead to a provocative act that could cause a miscalculation and send us into a nuclear war. U.S. intelligence officials tonight focusing on this North Korean nuclear complex. A new estimate tonight says they already have between 13 and 30 nuclear bombs, plus an arsenal of missiles, not yet able to reach the U.S. mainland, but a dire threat to Japan and South Korea, and 78,000 American troops in the region. President Trump this week asked if the use of the mother of all bombs in Afghanistan was meant to send a message to Kim Jong-un. I don't know if this sends a message. It doesn't make any difference if it does or not. North Korea is a problem. The problem will be taken. স্যার, দুটি বিষয় আপনার কাছে। একটা হচ্ছে যে মাদার্স অফ অল বম্বস যখন করলো, বলা হচ্ছে যে এটি এক ধরনের বার্তা এই উত্তর কোরিয়ার জন্য। অন্যদিকে সিআইএর পরিচালক লিও প্যান্ট্রা, যিনি বাগদাদ অ্যাটাকের আগে তাদের সামরিক অস্ত্র আছে, যেই অভিযোগটি যিনি প্রধান তদন্তের কাজটি করেছিলেন এবং তার প্রতিবেদনের ভিত্তিতে কিন্তু বাগদাদ অ্যাটাক হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন। তো তারা যখন আবার এইসব বিষয় নিয়ে আবারও আরেকটা এ ধরনের নাটক করার একটা চেষ্টা চলছে, আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ। তারা যখন এই বাগদাদ আক্রমণ, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের নামে করেছিল, সেই জগৎটা কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে, সেই দুনিয়া আর নেই। এইটা ট্রাম্প এবং তার গ্রহণযোগ্য যারা তার কাছাকাছি মানুষ, তারা হয়তো বুঝছেন না, বুঝলেও তারা মানছেন না। আপনি যদি দেখেন নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প যতগুলো কথা বলেছিল যে আমি এটা করবো, এটা করবো, এটা করে, একটাও করতে পারিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে সে বলেছিল যে রাশিয়ার সঙ্গে আমি বন্ধু বানাবো, অনেক কিছু করব। দেখা গেছে তার দলবলের লোক যারা আছে প্রত্যেকে রাশিয়ার সঙ্গে ব্যবসা করে টুকটাক বাণিজ্য করেছে, এবং শেষ পর্যন্ত সিরিয়ার ব্যাপারে তারা মারপিট করে তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো। চায়নার বিরুদ্ধে আপনারা এখানে দেখাচ্ছিল যে চায়নাকে তারা কত কিছু গালি দিয়েছে ইত্যাদি, শেষ পর্যন্ত কি ধরনের অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আবার চায়নার সঙ্গে হচ্ছে। তো আমি মনে করি যে বর্তমান দুনিয়ায় পুঁজি, যে পুঁজিটা 3টা দেশে 4টা দেশে চলছে, এটার শক্তি এতটা প্রবল যে চীনা পুঁজির সঙ্গে পেরে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক অবস্থায় এটা খুব কঠিন হবে। চীনের জন্য যেটা হলো, চীন সবচেয়ে কম চায়, কারণ ডোনাল্ড ট্রাম্প মনে করুন মাদার অফ অল বোম ফেলে
50টা কি 100টা আল কায়দা আল-কায়েদা, হ্যাঁ। কিচ্ছু এসে যায় না। ও যত কিছু বোমা যে আমি নর্থ কোরিয়াকে দেখে নেবে এই করবো, কিচ্ছু এসে যায় না। ওবামা কেয়ারকে বন্ধ করার চেষ্টা করেছিল, ওটা পারেনি। তার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ জগতগুলো হচ্ছে সবগুলোকে ক্ষমতাচ্যুত করতে হয়েছে তাকে। অতএব এই লোকটার দক্ষতা, এই লোকটার রাজনীতির যে ক্ষমতা, ধারণ ক্ষমতা, এটা খুব সীমাবদ্ধ। আবুল হাসান চৌধুরী যে কথাটা বলছিলেন যে এ তো 300 বছর 200 বছরের একটা সংস্কৃতি, দারুণ, মানে ঐতিহ্যের দিক থেকে স্যার যেটা বলছিলেন, চীন যেটা করতে পেরেছে ঐতিহাসিকভাবে, চীন হচ্ছে যে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাজার ভিত্তিক অর্থনীতি, মুক্ত বাজার ভিত্তিক অর্থনীতি, এটা অবিশ্বাস্য একটা উদ্ভাবন। মানব ইতিহাসে এই উদ্ভাবন হয়নি। এই উদ্ভাবনের তো মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি হয়েছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম 2008 সালে। ওই সময় কিন্তু অর্থনীতিবিদরা বলছিল যে আগামী দুনিয়াটা চীনের হচ্ছে, আমাদের পৃথিবীর আর কোনো বন্ধু দরকার নেই, চীনকে আমাদের বন্ধু দরকার। স্যার আমি আজকে সারাদিনই একটা জাস্ট কথা বলি, সেই কারণে চীনও চায় না, যেটা কায়সার বলছিল যে ওয়ান বর্ডার ওয়ান রোড, সেটা যে নর্থ কোরিয়া কিছু করুক, তাহলে মূল ভূমিকাটা এখন বিশ্বের শান্তির পক্ষে হচ্ছে চীন। আমার মতে নর্থ কোরিয়াও জানে সে কিছু করবে না, একটু হম্বিতম্বি করছে, একটু দেখাচ্ছে। স্যার আমি একটু শুধু ভাবনার জন্য আপনাকে বলছি, তাহলে যে কথাটি আপনি শুরুতেই বলছিলেন যে 1000 বছরের ঐতিহ্য এই চীনের একটা, তার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই সংকট নিয়ে যা কিছুই সিদ্ধান্ত আসুক না কেন, লাভের পাল্লাটা চীনের দিকেই ভারী, এটা পরিষ্কারভাবে বলা যায়। আমি আবারও শুনবো আপনার কাছ থেকে, কিন্তু আমাদের ডক্টর আব্দুল লতিফ মাসুম আছেন, আমরা তার কাছে যাব। এবং তার আগে আজকে আমি বিশেষ করে সাউথ কোরিয়ান টেলিভিশন বা তাদের গণমাধ্যম কি বলে সেগুলোর খোঁজ খবর রাখার চেষ্টা করছিলাম। সেখানে কিন্তু তারা বলছিলেন যে আসলে তারা যে এই পারমাণবিক অস্ত্র কর্মসূচি করছেন, এতে করে তাদের অনেক ক্ষতি হচ্ছে, ঠিক আছে, কিন্তু তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, সেখানে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। কিন্তু তারা বিশ্বকে এটি বলতে চান যে এই বিশ্বে একক আর মার্কিন যুক্তরাষ্ট্রের খবরদারি চলবে না। আমরা ছোট্ট একটি প্রতিবেদন, আমরা সেই বিশেষ করে সাউথ কোরিয়ান টেলিভিশনের KT টেলিভিশন, সেটার একটি প্রতিবেদন দেখে স্যার আপনার মন্তব্য শুনব। Here are some things North Korea doesn't have: a human rights record to speak of, political or economic freedoms, or enough food to feed its citizens. Here's what North Korea does have: a nuclear weapons program and an unpredictable young leader whose finger is on the button. Are North Korea's nuclear threats something to fear, or just saber-rattling from an isolated nation? So here's the situation. On September 9th, 2016, a 5.3 magnitude earthquake was detected here. It was North Korea's 5th nuclear test in a decade and the 2nd this year. It was also the most powerful so far. While military experts suspect North Korea exaggerates its achievements, they agree it has furthered its aim of mounting a nuclear warhead on a ballistic missile. From Kim Il-sung to Kim Jong-il to Kim Jong-un, North Korea has been ruled by a family of aggressive dictators since 1948, each intent on a nuclear strategy that's deepened the nation's isolation, which is why the U.S. currently has nearly 30,000 troops stationed in South Korea, backed with firepower such as Apache helicopters, F-16 fighters, and nuclear-capable B-2... জি, আমি একটু জনাব আব্দুল লতিফ মাসুম আপনার কাছে আসতে চাই, যে বিষয়টি তারা পরিষ্কার করে বলার চেষ্টা করলো। অতএব কেউ সেখান থেকে লাভবান হবে না, এটি যেমন একটি কথা, আবার সেখানে যে মার্কিন রণতরী বা মার্কিন যে বড় বহর, সব কিছু মিলিয়ে 4 দশক ধরে তারা কিন্তু সেই একটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসাবেই কিন্তু আছে। সামগ্রিকভাবে কি দেখবেন স্যার? আসলে আমরা একটি নতুন পৃথিবীতে বসবাস করছি, যে পৃথিবী দ্বিতীয় মহাযুদ্ধের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এমার্জ করেছে। আমরা একটু আগেই বলছিলাম যে দেয়ার আর সার্টেন টেন্ডেন্সিজ অফ রিজিওনাল পাওয়ার্স, এবং এইখানে এখন সবাই বোঝে যে শক্তির যে প্রাধান্য, সেই শক্তির প্রাধান্য করতে গেলে কেউ লাভবান হবে না। যেমন এখন আজকেই যদি নিউক্লিয়ার বোমা প্রয়োগ করে নর্থ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে, এই উত্তর কোরিয়া আবার জবাব দেবে মার্কিন রণতরীর মাধ্যমে বা মার্কিন পারমাণবিক হস্তক্ষেপের মাধ্যমে, কিন্তু তাতে একটা নেভার এন্ডিং ওয়ার সিচুয়েশন সৃষ্টি হবে। যেমন আপনারা দেখেছেন যে কোরিয়ান ওয়ারের প্রথম দিকে 48 to 53 যে যুদ্ধটি হয়েছিল, তাতেও কিন্তু জয় পরাজয় নির্ধারিত হয়নি। আজকের পৃথিবী আরও কমপ্লেক্স হয়েছে, আরও কম্পিটিটিভ হয়েছে। সুতরাং নিউক্লিয়ার ওয়ার আমার মনে হয় না যে যদি মানে ট্রাম্প বলেন বা ওই মানে অর্ধ উন্মাদ নামে বদনাম কামানো কিম
এর কথা বলেন, কেউ হয়তো আলটিমেটলি নিউক্লিয়ার পাওয়ার প্রয়োগ করবে না, কিন্তু ভীতি প্রদর্শন করছে। আপনারা বলছিলেন যে আমাদের এই অংশে আমরা পলিটিক্স রিলেট করব, তো সেই হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে পরে আপনারা দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ব্যাড স্টার্ট দিয়ে শুরু করেছিলেন, এখন নানা হম্বিতম্বি নানা কার্য ব্যবস্থার মাধ্যমে তিনি এটাকে গুড টার্ন করতে চাচ্ছেন, অর্থাৎ তিনি তার পপুলারিটি, তার প্রাধান্য বজায় রাখতে চাচ্ছেন। একটা টু স্টেপ ফরওয়ার্ড, ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড, ওয়ান স্টেপ ফরওয়ার্ড, টু স্টেপ ব্যাকওয়ার্ড, এইভাবে একটা পলিসি তিনি নিয়ে তার প্রাধান্য রাখার চেষ্টা করছেন, তার রাজনীতি টিকিয়ে রাখার চেষ্টা করছেন। অপরদিকে যেটা এতক্ষণ মানে অতিথিরা আলাপ করছিলেন যে চীনের যে একটা ম্যাচিউরিটি, চীন এখন একটা ধীর স্থিরভাবে একটা ম্যাচিউরড পলিসি অবলম্বন করছে, এবং এই ম্যাচিউরড পলিসির বড় সফলতা তারা অর্জন করতে চাচ্ছে বাণিজ্য নীতির মাধ্যমে। এই ওই শক্তি প্রয়োগ, পরমাণু শক্তি প্রয়োগ, এর থেকে দূরে গিয়ে তার কৌশলের মাধ্যমে সারা পৃথিবীকে বাণিজ্যবাদের মাধ্যমে এটা তারা প্রাধান্য করতে চাচ্ছে। অপরদিকে নর্থ কোরিয়ার দিকে যদি আমরা তাকাই তাহলে পরে আমরা দেখেছি যে তারা ডাইনেস্টির পর ডাইনেস্টি, 7 ডাইনেস্টি তারা মানে 48 থেকে শাসন করছে বংশ অনুক্রমে। অবাক হওয়ার মতো ঘটনা যে পুঁজিবাদী রাষ্ট্রগুলোতে একটা এই ডাইনেস্টিক পলিটিক্স দেখলে আমরা একটু ঠিক আছে, গণতান্ত্রিকভাবে যদি এটা থাকে ঠিক আছে, তারা আছে, কিন্তু এইখানে সমাজতান্ত্রিক বিশ্বে যে ডাইনেস্টিক পলিটিক্স আসতে পারে সেটা নর্থ কোরিয়া বা ইতালি, কিউবা প্রমাণ করেছে। তো সেইখানে শক্তি প্রয়োগের মাধ্যমে জনগণকে যেমন অবদমন করছেন, ঠিক তদ্রূপভাবে তার শক্তির প্রদর্শনী দিয়ে ওই অঞ্চলে, বিশেষ করে ফার ইস্ট, জাপান, জানে এখানে একটা বড় ধরনের একটা ইকুয়েশন আছে, এবং চীন আবার সেই একই কথা যেটা প্রণব বলছিলেন যে কোনোভাবেই হোক চীন কিন্তু লাভবান হবে। চীন মধ্যস্থতাকারী, চীন যদি পরাজিত হয় তাহলেও পরে সে মানে উদ্ধারকারী, এবং যদি জিতে তাহলেও পরে সে তার আর্মস অ্যামুনিশন, তার প্রভাব প্রতিপত্তি নিয়ে এগিয়ে যাবে। তো সেই জন্য বলছিলাম যে রাজনৈতিকভাবে একটা ব্যালেন্স অফ পাওয়ার, যে মানে যে যেরকম আচরণ করুক না কেন, আমরা একটু আগে বলছিলাম যে একটা ম্যাডনেসের একটা ইউনিটি আছে বা ইউজ আছে, একটা ইউনিফিকেশন আছে। তো তার মাধ্যমে স্ব অবস্থান থেকে ডোনাল্ড ট্রাম্প বা চীন বা একটি তাদের স্বার্থ বজায় রাখছে, রাজনৈতিক প্রাধান্য বজায় রাখতে চাচ্ছে। স্যার, আমি আপনার কথা শুনবো, কিন্তু যে কথাটি আমরা বারবার বলছি যে আমরা দেখেছি যে এই ধরনের পাগলামো নেতৃত্ব যাদেরকে দেখছি তাদের বাইরেও বিশ্বে কিন্তু অনেক অনেক বিখ্যাত নেতারা ছিলেন এবং এখনো আছেন, তারা কিন্তু মানুষের শক্তির কথা বারবার বলেন। আমরা হয়তো সেই কথাগুলো নিয়ে কথা বলবো। এবং নিউ ইয়র্ক টাইমস আজকে একটি ভিডিও প্রকাশ করেছে, বিশেষ করে মাদার্স অফ অল বম্বস, যেভাবে যে ভিত্তিতে এবং যেই উদ্দেশ্য নিয়ে বিস্ফোরণ ঘটানো হলো, তার লাভ ক্ষতি কি, সেটি বিশ্ব বাণিজ্য এবং অন্যান্য জঙ্গি দমনে কি ভূমিকা রাখলো, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসতে চাই। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি। থাকুন এটি নিউজের সঙ্গে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দেখছেন এটি নিউজ এবং আমরা পলিটিক্স প্লাস অনুষ্ঠানে আছি। এবং বিরতির আগে যেই জায়গাটিতে ছিলাম, আমরা বলছিলাম যে মাদার্স অফ অল বম্বস আফগানিস্তানে, আপনারা জানেন যে 94 জন আইএস কর্মীকে হত্যার জন্য এটি ফেলা হয়েছে, কিন্তু এর উদ্দেশ্য অন্য। বিশেষ করে মাদার্স অফ অল বম এমন একটি বম যেটি আসলে সুড়ঙ্গ বা নানা ধরনের যেখানে যেইভাবে কাজ করা যায় সেভাবে এই বোমটি কাজ করে। কিন্তু এই প্রথম আমরা জানলাম যে এটি 1986 সালে রাশিয়া ফাদার অফ অল বম নামে ঠিক একই ধরনের বা তার চেয়ে ক্ষমতা সম্পন্ন বম তৈরি করেছে। এবং আমরা এই প্রথম জানলাম তারও আগে চীন প্যারেন্টস অফ অল বোম, অর্থাৎ মানে এই প্রতিযোগিতা কিন্তু অনেক আগে থেকেই ছিল। আমরা নিউ ইয়র্ক টাইমসের একটি ছোট্ট প্রতিবেদন দেখে আমরা স্যার আপনার মন্তব্য শুনবো।
The United States on Thursday dropped a massive non-nuclear bomb on what the Pentagon said was an Islamic State tunnel complex in Afghanistan. The bomb is called a GBU-43/B Massive Ordnance Air Blast, but it's also known as the mother of all bombs, and it has never been used in combat before. The bomb contains 10 tons of high explosives and is so large it has to be dropped from the rear of a cargo plane. A handful of similar bombs have been used by the U.S. before to destroy caves believed to be hideouts of the Taliban and al-Qaeda. Thursday's strike targeted an area near the Pakistan border. It was unclear whether any militants or civilians were killed. President Trump briefly addressed the strike at the White House. Very, very proud of the people. Really another successful job. Did you authorize it, sir? Everybody knows exactly what happened. So, and what I do is I authorize my military. We have the great. স্যার আমরা ফাদার্স অফ অল বম্বস, মাদার অফ অল বম্বস, প্যারেন্টস অফ অল বম্বস, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে হয়তো সভ্যতার সংকট তার আবার লিখতে হতো। আপনার কাছে কি মনে হয়? এই যে মাদার অফ অল বম্বস, এটা তো উনি ফেললেন, আস্ফালনও করছেন, আবার বলছেন যে খুব একটা বেশি আইসিস মারতে উনি একটা ওনার পাগলামির যেটা আকর্ষণীয় দিক ছিল যে মাঝে মাঝে সত্য কথা বলেছেন, সেটা উনি জেব বুশকে একটু আগে আমি যেটা বলছিলাম, উনি অ্যাটাক করে বলেছিলেন যে তোমরা মিথ্যা কথা বলে ইরাকে গিয়েছিলে, রিপাবলিকান। এখন কথা হচ্ছে যে রবীন্দ্রনাথের কথাই আবার ফিরে আসি, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। শান্তির পক্ষে এই আমরা অনেক দিন ধরে কথা শুনছি। একটা সময় ছিল আপনার যখন বার্লিন ওয়াল কোল্যাপস করলো, একটা সময় যখন কোল্ড ওয়ার শেষ হলো, তখন আমরা বারবার ভেবেছি যে নিউক্লিয়ার আর্সেনাল কমবে। কমেছে কি? কমে নাই। তার মধ্যে এফেক্টিভ পাওয়ার যাদের হাতে, তারা খুব অল্প সংখ্যক হতে পারে, তারা এই বিরাট বিরাট তাত্ত্বিক দার্শনিক সুন্দর কথা, শান্তির ললিত বাণীর কথা কোনো কানি আমলেই আনছে না। এদেরকে কিভাবে আনতে হবে, সেই জন্য আমাদের তো মানে উই ক্যানট বি এ সিনিক যে আসবে না, এদেরকে কিভাবে আনতে হবে সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। এবং সেখানে আমার মনে হয় এটা খালি চীন ইজ নট দি আপনার পাওয়ার, এটা এশিয়ান সিভিলাইজেশন, এশিয়ার থেকে যদি এইভাবে আসে। কারণ এত কিছু বলার পরেও 2 নিউক্লিয়ার বম ফেলেছে কারা? ওরাই তো ফেলেছে। সবচেয়ে যেটা আতঙ্কের ব্যাপার যে জাপান এক সময় কোনো বিনিয়োগে তারা কোনোদিন সম্পৃক্ত হতো না, যেটা রিমোটলি কোনোভাবেও যদি কোনো পারমাণবিক কিছুর সাথে সম্পৃক্ত, সেটার থেকে তারা কিন্তু সরে এসেছে। তো জাপানেরও কিন্তু ইতিহাস খুব আপনার যুদ্ধ করার মতো এরকম একটা ফ্যাসিস্টিক ইতিহাস আছে। তো সেখানে এই ইয়েস দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, কিন্তু এখানে যেটা ইউরোপের একটা আপনার অ্যাপ্রোচ থাকতে পারতো, কিন্তু এখন দেখা যাবে ইউরোপ তারাও খুব একটা সেই জায়গাটিতে সেখানে করতে পারছে না। নেই স্যার, আসলে আমরা শুরুতে যে কথাটি বলেছিলাম বা বিরতির আগে, যে তারপরেও বিশ্বে এমন কিছু মানুষ আছেন, এমন কিছু নেতৃত্ব আছেন যারা কিন্তু বিশ্বটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বঙ্গবন্ধুর বিশেষ করে একটি বিষয়ে যিনি কিন্তু বলছিলেন যে জনগণ কিন্তু সকল ক্ষমতা, যেটা আমরা বারবার বলে থাকি, কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধের ইতিহাস কিংবা কোনো যুদ্ধে এই দেশটি কখনো কি জিতেছে জনগণের বিরুদ্ধে? যে আমার সহকর্মীরা যদি 7 নম্বর ভিডিও ফুটেজটি চালান, তাহলে আমরা হয়তো সেটি দেখে আফসান চৌধুরী আপনার মন্তব্য শুনবো। At least for the sake of humanity, to save my unfortunate people, unarmed civilians were killed by the barbarous army of Pakistan. We expected, as a democratic nation, that the United States administration should have been protested, at least to say that don't do this, at least for the sake of humanity. I am sorry. They have not done it. Sheikh Mujib wants USA desperately. In interviews, he tries to mask his feelings about the U.S. government, but on occasion, they explode. You are a very powerful country. I know that. But power comes from the people, you remember it. You have a sufficient force in Vietnam. What you have done? You have fought. You have fought. You have failed to conquer it. People are against it. Who can produce the best mechanized army in the world? American government. But you have sent everything to the Vietnam. Is it possible for you to conquer it? No. Sir. ধন্যবাদ। আমি মনে করি এটা তো অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
এবং আমরা বুঝতে পারি যে কি ভাবনা থেকে এসছে। কিন্তু একই সাথে যে ওই 60-70 দশকের যে যুদ্ধ, অর্থাৎ যে মানুষের যে শক্তি ছিল, আমাদের মুক্তিযুদ্ধ যেটা, সেটার যে শক্তি ছিল, তার মধ্যে বর্তমানে যে পুঁজির চেহারা, যুদ্ধটা পুঁজির, আমাদের এটা বোঝা দরকার। যে কারণে চীন পুঁজি দিয়ে যে রকম এলাকা, যেটা প্রফেসর সাহেব বললেন যে বাণিজ্যবাদ, এই বাণিজ্যবাদের দুনিয়ায় কিন্তু পুঁজিটাই হবে প্রধান। আমরা স্যার একেবারে শেষ পর্যায়ে আমি আপনার কাছে একটু আসতে চাই, আবুল হাসান চৌধুরী, আপনি কি বলবেন? এই দেখেন, এই যে বঙ্গবন্ধুর যে উদ্ধৃতিটা দেখেন, আমি প্রায়ই বলে থাকি যে আমার মনে হয় এই ব্যাপারে আমাদের বিশেষ করে লেখা উচিত। যখন 71-এ যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধুর আহ্বানে আমরা ঐক্যবদ্ধ হয়ে শুরু করি, তখন দেশটা একেবারে, পৃথিবীটা একেবারে বিভক্ত ছিল। ইয়েস, নিক্সন কিসিঞ্জারের ভূমিকা জঘন্য, কিন্তু তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ বিরাটভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ওই যে গ্যালাহার স্যাক্সবি রেজলিউশন, যে পাকিস্তানকে কোনো আর্মস দেওয়া যাবে না, ব্রিটেনের ভূমিকা, এইটাই যে একটা ইউনিভার্সাল মেসেজ আপনার সর্বজন মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, বঙ্গবন্ধুর যে একটা পিসের মেসেজ, শান্তির মেসেজ, গণতন্ত্রের মেসেজ, এইটি আমার মনে হয় বাংলাদেশের ব্যাপারে এটা আমাদের একটা বিরাট হাতিয়ার ছিল, যেটা করে এই বিভক্ত পৃথিবীকেও মানুষের কাছ থেকে আমরা সেই দিন একটা অ্যাবসলিউটলি আনপ্রেসিডেন্টেড, তুলনাহীনভাবে আমরা সমর্থন পেয়েছিলাম এইরকম একটা আবেদনের কারণে। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ডক্টর আব্দুল লতিফ মাসুম আছেন, আমরা তার কাছে একটু যেতে চাই। বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসু এবং রবীন্দ্রনাথের সেই সভ্যতা সংকটে তিনি কিন্তু বলছেন যে এই গাছেরও যেমন প্রাণ আছে, এই পৃথিবীরও প্রাণ আছে, অর্থাৎ যত দিন যাচ্ছে পৃথিবীও কিন্তু বয়সের ভারে নুজো হয়ে পড়ছে, কিন্তু আমাদের উচিত হবে এই পৃথিবীতে সকলের জন্য বাসযোগ্য করে তোলা। তো সেই ধারাবাহিকতায় এবং বঙ্গবন্ধু তার রাষ্ট্রীয় নীতি, সেই সময়ে তার যে ফরেন পলিসি, যে কারোর সঙ্গে বিবাদ নয়, এবং এটিই হচ্ছে আধুনিক বিশ্ববাদের মানবতাবাদ। আপনি কি বলবেন? আপনি যথার্থভাবেই বঙ্গবন্ধুর উক্তি মনে করিয়ে দিয়েছেন, যার দ্বারা তিনি জনগণকে সমস্ত ক্ষমতার উৎস বলেছেন। আমার মনে আছে যে তিনি একথা বলেছিলেন যে, যেটা আপনি বললেন যে ফ্রেন্ডশিপ টু অল মেলিস্টোন নামে, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি বলছিলেন যে বাংলাদেশকে সুইজারল্যান্ড, প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করা। তার মানে হচ্ছে যে পৃথিবীর জন্য তিনি শান্তি কামনা করেছেন এবং সারা পৃথিবীর জনগণের মধ্যে শান্তির উৎস সন্ধান করেছেন। আমরা বিশ্বাস করি আজকে যে প্রান্তিক পৃথিবী আসুক না কেন, যত যুদ্ধ উন্মাদনাই হোক না কেন, অবশেষে পিপুল জয়লাভ করবে। পিপল in North Korea, people in America, people in other places in the world or the region, তারা জয়লাভ করবে। তার কারণ সর্বশেষ সকল ক্ষমতার উৎসই হচ্ছে জনগণ, এবং জনগণ যদি শান্তির জন্য সংগ্রাম করে, জনগণ যদি স্থিতি এবং সমৃদ্ধির জন্য লড়াই করে, তাহলে পরে সেটি অবশ্যই বিজয় অর্জন করবে। এবং চীনের এই যে সাম্প্রতিক কোরীয় উপদ্বীপে যে উত্তেজনা দেখা দিচ্ছে, সেটাও জনগণের সদিচ্ছায় একটি প্রশমিত ভূমিকা। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের প্রত্যেককে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, এই ছিল পলিটিক্স প্লাসের আয়োজন। আবারও দেখা হবে অন্য আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।